আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর আছি তোমাদের সঙ্গে, এবং তোমাদের সকলকেই আজকে শুরুতে জানাবো একটা বড় সড়ো থ্যাঙ্কস। এত এক্সাইটেড কেন আমি? আমাদের পরিবার কমপ্লিট করে গেছে 100 সাবস্ক্রাইবার, আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের সকলের ভালোবাসার জন্য। তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবে আমাদের সাপোর্ট করো যাতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরিবারকে 500 অব্দি নিয়ে যেতে পারি। আর আজকে একটা স্পেশাল এপিসোড, আর আমার স্টুডিওতে আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছে আমাদের এই স্পেশাল মোমেন্টে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তার থেকে শুনে নেবো আজকে তার জীবনে ঘটে যাওয়া একটা ব্যাখ্যাহীন ঘটনা। তোমাদের হয়তো মনে আছে আমি এপিসোড 1 যে ঘটনাটা নিয়ে শুরু করেছিলাম, সেটা ছিল আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা। আর আজকে আমার মাই রয়েছে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে, সে শেয়ার করবে তার জীবনের একটা ব্যাখ্যাহীন ঘটনা। আমার কেমন লাগছে তোমার আমার স্টুডিওতে এসে? ভীষণ ভালো লাগছে। আমি চাইবো আরো বেশি উন্নতি হোক তোমার স্টুডিও। তুমি দাঁড়াও, তোমার পরিবার তোমার আরো বড় হোক, সবাই তোমার সাথে থাকুক। তো তুমি হয়তো জানো, তোমার প্রথম যে ঘটনাটা আমরা ছেড়েছিলাম সেই ঘটনাতে অনেকের ভালোবাসা এসেছে, অনেকে পছন্দ করেছে। আর ফেসবুকে তো অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছে, সেটা তুমি হয়তো জানো না, তোমার কাছে আমি দেখাবো। তবে তোমার কেমন লাগছে ঘটনাটা? তোমার ঘটনাটাকে এত লোক পছন্দ করছে। এই ব্যাখ্যাহীন ঘটনাটা বলার জন্য আমিও খুব উৎসুক ছিলাম, কারণ এই ব্যাখ্যা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। আর যখন দেখছি তোমার স্টুডিওতে এটা বেশ ভালোভাবে চলছে, আমার তো ভীষণ ভালো লাগে সবার সাথে শেয়ার করতে পেরে। আজও আমি যে ঘটনাটা তোমাকে বলবো সেটা আমার একদম ছোটবেলাকার ঘটনা। হ্যাঁ, সেই সময়কার ঘটনা, সেই সময়ের যে পরিস্থিতিটা ছিল আমাদের, তখন আমাদের লাইফটা আমাদের কিভাবে কাটাতাম, এই সমস্ত কিছু শেয়ার করবো বন্ধুদের সাথে। বেশ, তবে আজকে আর কোনো বিলম্ব করব না। তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য না হয়ে গিয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও আর পরিবারের সদস্য হয়ে যাও। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে আজকের পডকাস্ট আমরা শুরু করছি, এমন কিছু ঘটনা নিয়ে যেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা হয় না। তাহলে আজকে তুমি যে ঘটনাটা বলছো সেটা মানে কোন সময় ঘটা? তখন আমার বয়স প্রায় 7 বছর। আমার ভাইরা তখন আমার থেকে একটু ছোট। আর আমি তো পর্ণশ্রী পল্লী, সেটা তুই জানিসই। পর্ণশ্রী পল্লী মানে তখন পল্লী, পল্লী গ্রামের মতনই। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা ছিল, পুরো সবুজের সমারোহ যাকে বলে। হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যেও ছিল অনেক গাছপালা। বাড়ির পেছনে একটা বাগান ছিল। বাড়ির ঠিক দক্ষিণ দিকে জানলার পাশে একটা বিশাল বড় পুকুর ছিল। তখন আমি ছোট বলেই হয়তো পুকুরটাকে অনেক বিশাল বড় মনে হতো, কিন্তু তবুও পুকুরটা অনেক বড়। মানে যে দিকটা এখন আমাদের বাগান, তাই তো? হ্যাঁ, যে দিকটা এখন তোদের বাগান সেই দিকটাই। চারদিকে এরকম পুকুরের চারপাশে ছিল নারকেল গাছ আর দুটো তাল গাছ। দুটো তাল গাছে মানে ভাদ্র মাসে প্রচুর তাল পাকতো আর পড়তো। আর নারকেল গাছগুলোতে তো প্রচুর নারকেল থাকতো, সেগুলোও পড়তো। পুকুরে মাছ, পুকুর ভর্তি মাছ ছিল, আর কচুরি পানাও ভর্তি ছিল। মানে সত্যি বলতে এইগুলো কিন্তু আমরা এখনকার দিনে আর মানে উপভোগ করতে পারবো না, এগুলো যে সময় যাওয়ার চলে গেছে। হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, কারণ আজ থেকে 35-36 বছর আগের কথা, তো নিশ্চয়ই এটা কম দিনের কথা না। আর তখন পর্ণশ্রী পল্লী মানে পল্লী। তা যাই হোক, সেই অবস্থাতে আমরা যখন ওখানে ছোটবেলায় করতাম, আমার ভাইগুলোর বিবরণটা দিতেই হবে, নালে পরে তো গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। ভাইগুলো হচ্ছে এমনই, যে সুকুমার রায়ের ওই কি বলে জানো, সুকুমার রায় বাপরে কি ডান পিটে ছেলে, তাকেও হার মানিয়ে দেবে আমার ভাই দুটোর স্বভাব। মানে এত এরকম বাচ্চা কাচ্চা খুব কম দেখা যায়। ওদের অত্যাচারে আমার বাড়িতে আত্মীয় পর্যন্ত আসতে ভয় পেত। মানে ওরা এরকম ধরনের ছিল। আজকের ঘটনা কি মানে এই দুজনকে ঘিরে স্পেশালি? হ্যাঁ, বিশেষ করে এই দুজনকে, এই দুজনের নাম সম্বন্ধে না বললে এই ঘটনাটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা মা, আমরা ভাই ভাই বোনেরা ছিলাম, আর আমার ঠাম্মি ছিল। আমার ঠাম্মা থাকতো আমার বাড়ির আমার পাশের ঘরটাতেই ঠাম্মা থাকতো। কিন্তু আমার ভাই দুটো যে কি ধরনের দুরান্দার ছিল, যা চিন্তা করার বাইরে। হ্যাঁ, এবার তুই আমাকে জিজ্ঞেস করতেই পারিস যে ওরা কি এমন করতো। কি করতো না সেটাই হচ্ছে বড় কথা। না মানে এখন ওই মামাদের যেমন দেখি, এখন ওটা বোঝা অতটা হয়তো সম্ভব নয়। না, কিন্তু আগে হয়তো তখনের রূপটা একদম আলাদা ছিল, একদম। সুকুমার রায় ডান পিটে ছিল, হার মেনে যাচ্ছে, তার মানে বুঝতে পারছিস তো যে কি জিনিস ছিল। বাড়িতে যে লোক আসতো তারা তারে মানে একটা সেকেন্ড বসতে দিত না, তার ঘাড়ে মাথায় পায়ে লাফিয়ে পড়ে ঝুলতে থাকতো। নোংরা চান। হাতটা নিয়ে এসে তার জামা কাপড় ধরে টানাটানি করে তার জামা কাপড় নষ্ট করে দিত। বাবারে! তারা অনেকে বলেওছে যে পারেন না একটু আপনার ছেলেটাকে একটু ভালোভাবে তৈরি করে ছেলেগুলোকে, এত এরকম কেন? এই হ্যাঁ, পডকাস্ট না হলে হয়তো এত ঘটনাগুলো আমিও জানতে পারতাম না, যে পডকাস্টের দরুন জানতে হ্যাঁ, ওরা পারছি। ওরকমই ছিল।
কিন্তু যাই হোক, তারা তো আমার ভাই, ভাইকে তো ভালোবাসা দিদিদের কর্তব্য। প্রচন্ড ভালোবাসি আমার ভাইদেরকে, আমি এখনো ভালোবাসি। হ্যাঁ, যাই হোক, সেই একটা সময় কি হয়েছে, আমার মা ওই পুকুর পাড়টা যেতে আমাদেরকে মানা করতো, কারণ ওই তাল গাছের গোড়ায় বিষাক্ত বিষাক্ত সাপ, সাপুরিয়ারা এসে ধরে নিয়ে যেত। আমার মা ইচ্ছা করে সাপুরিয়াকে বলতো, একটু দেখিয়ে দাও তো জানলা দিয়ে, আমাদেরকে বোধহয় জানলার কাছে আয়, দেখ কি বিশাল বিশাল সাপ ধরেছে। সাপুরিয়ারা বলতে, বাবু ভুলেও কিন্তু এখানে আসবে না, দেখেছো তো এই সাপের বিষ কিন্তু মারাত্মক, এইসব তাল গাছে গোড়াতে দেখো, তোমাদের সামনে থেকে ধরে নিয়ে যাচ্ছি। ওরে বাবা, কি বড় বড় সাপ! মা বলতো কোনটা পদ্মকে উঠে কোনটা কাল্লাগিনি, আমি তো চিনতাম না, ওই নাম বলতো শুনতাম ওই পর্যন্ত, আর দেখলেই ভয় পেতাম আমি। তারপরে মা আবার রাত্রিবেলা হলে ভয় দেখাতো, দেখেছিস তো কেমন ওখানে কিন্তু ভূতের ভয় আছে, কেমন ঝিঝি পোকা রাখছে। আর তখন তো আলোরটা খুবই কম, একটা করে বাল্ব জ্বলতো, তাও আধেক সময় লোডশেডিং হয়ে যেত, একটা করে লম্প বা হেরিকেন ধরি রাখতে হতো, যে কোন সময় বলতে কোন সময় লোডশেডিং হয়ে যায়, হেরিকেন ধরি অল্প করে রাখা হতো, লোডশেডিং হয়ে গেলে জ্বালিয়ে অন্তত পক্ষে সেই সময়টা মতো আলোটা চলে আসে, আলোটা পাই। তবে না, আগেকার দিনে যেমন আমরা শুনেছি আগেও যে প্রচন্ড অন্ধকার থাকতো গ্রামগঞ্জের জায়গায়, ঝোপ জঙ্গলে ঘেরা অন্ধকার, তখন ওরকমই ছিল পুরো। ওরকমই ছিল, কিন্তু ইলেকট্রিক ছিল, আমার জন্মে আমি ইলেকট্রিক দেখেছি, আমার ফ্যানও ছিল, লাইটও ছিল, কিন্তু বাল্ব ছিল, ওই ঘরে একটা করে বাল্ব জ্বলছে, কিন্তু যে কোনো মুহূর্তেই লোডশেডিং হয়ে যাচ্ছে। তখন ইলেকট্রিকের কোনো এ ছিল না যে আমাকে এত, এই এখন যেমন লোডশেডিংটা কম হয়, তখন কিন্তু লোডশেডিংটা অহরহ হচ্ছে, যার জন্য আমার মা একটা হেরিকেন জ্বালিয়ে কম করে ঘরের পাশে রাখতো। যাই হোক, ঘটনায় আসছি, মা একদিন করলো কি, বাবা মা সিনেমায় যাবে, আমাকে বলে গেল যে দেখ, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি সুপর্ণা, তুই কিন্তু বাগানে যাবি না, এক তো পুকুর পাড়ে তাল পড়ুক নারকেল পড়ুক, একদম ওইদিকে যাবি না, ওইদিকে কিন্তু ভূত আছে, এটা কিন্তু তোকে বারবার করে বলে দিচ্ছি। হ্যাঁ, গেলে কিন্তু ঘাড় মুটকে ধরবে, তখন কিন্তু আমরা তখন থাকছি না, আমরা কিন্তু আজকে বেরোচ্ছি, আর ভাইদেরকে নিয়ে পড়তে বসে যাবি, পড়া হয়ে গেলে খাবার ঢাকা দিয়ে যাচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বি। বাড়ির বড় মানে দায়িত্ব সব তোমারই উপর। একদম তাই। আর দরজাটা যদি খিলটা আমি না খুলি, আমার ভাইরা তো খিলটা খুলতে পারবে না, কাজে খিল দিয়ে ঘরে বসে থাকবি। ঠিক আছে, আমি বাবা মার কথা শুনে এমন ভাবে মাথা নাড়লাম যেন সব কিছু বিশ্বাস করে গেছি, বাইরে ভূত আছে আছে মনে মনে ভাবছি, এটা ভয় দেখানোর জন্যই বলছে। হ্যাঁ, কারণ আমি এসব ভূত ফুত নিয়ে অত বেশি বিশ্বাস করতাম না। হ্যাঁ, যাই হোক, আমি মাথা নেড়ে এমন ভাবে সম্মতি জানালাম যেন আমি সব বুঝে গেছি। আচ্ছা, তার মানে একটু ইন্টারাপ্ট করছি, মানে এই ঘটনাটা, মানে আমার যে এপিসোড ওয়ানে যে ঘটনাটা আমি তোমার থেকে শুনেছিলাম বা দিদার থেকে শুনেছিলাম, যেটা আমি আমাদের এপিসোড ওয়ানে আমাদের বন্ধুদের শুনিয়েছি, এটা তার অনেক আগে ঘটা, তাই তো? এটা তো অনেক ছোটবেলার ঘটনা আমার, আর এটা এক্স্যাক্টলি, হয়েছিল যখন এক্স্যাক্টলি। 16 বছর বয়সে তখন হ্যাঁ, হয়েছিল। একদম একদম। কাজে এর সাথে ওর তো অনেকটা তফাৎ ছিল। অনেকটা ডিফারেন্স কিন্তু আছে। হ্যাঁ, আমি কিন্তু যেগুলো আমি বিশ্বাস করতে চাই না বা যেগুলো আমার কাছে ব্যাখ্যা পাই না, সেগুলি আমার সাথে কেন ঘটে আমি তো মাথায় আসে না আমার। শুধু তোমার সাথেই না, আমাদের চ্যানেলে এরকম দুজন বন্ধু অলরেডি আমাদেরকে জয়েন করেছে, যাদের জীবনে এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে। আমাদের দুজন বলে না, আমাদের সবার জীবনেই ঘটে, কিন্তু আমরা তো বিষয়ী মানুষ, তাই আমরা ওই জিনিসটার উপর গুরুত্ব দিতে পারি না, ভুলে যাই, সময়ের সাথে সাথে আমরা এগুলো ভুলে যাই। অ্যাকচুয়ালি কিন্তু তাই। ঘটে সবার সাথেই, একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে অনেক গুরু রহস্য পৃথিবীতে রয়েছে, আর যেগুলো অহরহ মানুষের সাথে ঘটছে, কিন্তু যখন ঘটে যায় তখন আমরা ভাবি যে এটা কি ঘটলো, কেন হলো, এর ব্যাখ্যা তো খুঁজে পাচ্ছি না। সেই নিয়ে তো আমাদের ভাবনা দিত। আর আমি খালি ব্যাখ্যা খুঁজতাম, সব জিনিসের উপর ব্যাখ্যা খুঁজতে কি ভয়টা কমে যায়, আমাদের বাকি বন্ধুদেরাও ব্যাখ্যা খুঁজবে এবার এই ঘটনাগুলো। ব্যাখ্যা খুঁজলে ভয় কমে যাবে। এই যাই হোক, সেদিন তো বাবা মা চলে গেল, ভাইদেরকে আমি যথারীতি পড়তে বসতে বললাম, এই তোরা পড়তে বস, আমিও পড়তে বসছি। বাইরে তো ঝিঝি পোকার একটানা ডাক আসছে পুরো পুকুর পাড় থেকে, আর তাল গাছে তালগুলোও পেকেছে, বর্ষার বৃষ্টিও পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, আওয়াজ শুনতে পাচ্ছি। যাই হোক, ওর তো পড়তে তো বসলোই না। আমাদের আগেকার দিনের খাট ছিল সেই পালঙ্ক যেগুলোকে বলে, দুপাশে ডিজাইন করা থাকতো, ওরা লাফিয়ে তার উপর উঠে যেত, ওপর থেকে খাটের উপর লাফ মারতো, মানে ওদের তো লেজবিহীন যাকে বলে হনুমান, ওরা এক জায়গায় বসতে পারে না ওরা স্থির হয়ে। আচ্ছা। হ্যাঁ, ওদেরকে বলে বলে পারলাম না দেখে আমি নিজের ভয় কাটানোর জন্য একটা ছড়ার বই নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করলাম। বর্ষাকালে খালে বিলে ব্যাঙের মাতামাতি, এমন সময় ছানা ব্যাঙের, একটুখানি থেমে গিয়ে ধপ করে একটা তালের আওয়াজ পড়লো, সঙ্গে সঙ্গে আমি একটু থেমে গেলাম, তাল পড়েছে তার মানে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখি আমার দুই ভাইও লাফিয়ে এসে আমার সামনে আমার মুখের দিকে তাকিয়ে বসে রইলো, মানে আমি যাবো কি যাবো না সেই অপেক্ষায় রয়েছে যে দিদি গিয়ে খিলটা খুললেই হয় একবার। একটু ইমোশনাল ব্ল্যাকমেলের মতো। হ্যাঁ, একদম গোবেচারের মতো আমার মুখে তাকিয়ে বসে রইলো। কিন্তু যখন দেখলো যে না,
আমি পাত্তা দিলাম না, আমি জানি এখন খিল খুললেই ওরা দৌড়বে। পাত্তা না দিয়ে মা নেই বাবা নেই ঘরে, পাত্তা না দিয়ে আমি আমার মতো আবার পড়া শুরু করলাম। বর্ষাকালে খালে বিলে ব্যাঙের মাতামাতি, আবার দেখি পরপর দুখানা পড়লো ধপ ধপ করে। তখন আমার আর তর সইছে না, কিন্তু খিলটা খুলতে ভরসা পাচ্ছি না, কেন দুটো তো নেই। ও এবার বুঝে নিল যে দিদি খিল খুলবে না, যাই কিছু হোক দিদি বসেই থাকবে গ্যাট মেরে। ওদের এরকম অন্য মানসিকতা দেখে আমি টুক করে কি ভালো খিলটা খুলে বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দেবো, যাতে ওরা বেরোতে না পারে। কিন্তু আমার এমনই কপাল, খিলটা খুলে পাশে রাখতে রাখতে ওরা দুজন বেরিয়ে ছুট। আমি শুনতে পাচ্ছি পেছনে বাগান দিয়ে ওরা ছুটে চলে যাচ্ছে। আমার তখন ভেতরটা এত জোর কেঁপে উঠলো যে আমি কি বলবো। হেরিকেনটাকে কোন রকম পাশের ঘরে ছুটে গিয়ে হেরিকেনটাকে এক টান মেরে নিয়ে ওদের পেছনে, ওরে দাঁড়া রে দাঁড়া, ভাই যাস না ভাই যাস না, ওখানে ভূত আছে ওখানে সাপ আছে। কে কার কথা শুনে ওরা ছুটে তালতলায় চলে গেল। এবার আমরা জানি যে তাল পড়ুক বা নারকেল পড়ুক, ওই ঝুপড়ি বাড়ির থেকে ওরাও চলে আসে। ওদের রাত্রিবেলা হলে ওদের ওই ঝুপড়ি থেকে ছোট ছোট আলো জ্বলতে দেখা যায়, কিন্তু চারদিকটা অন্ধকার নিকষ কালো একদম। আর চারিদিকে জোনাকি পোকা, অসংখ্য জোনাকি। এখন সেই জোনাকি আমরা এখন দেখতেই পাই না, কিন্তু তখন অসংখ্য জোনাকি গাছে গাছে পুকুরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপর আর চারিদিকে এত ঝোপ জঙ্গল, আমি ছুটে বাইরে গিয়ে দেখলাম যে কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে ওরা গেল কোথায়? আমি আরেকটু এগিয়ে গেলাম পুকুরের ধারে, তাল গাছটার গোড়ার কাছে। আচ্ছা, হেরিকেনটা আমার হাতে রয়েছে, নিয়ে ভাই তোরা কোথায় রে, জোরে চিৎকার করতে পারছি না, ভয় লাগছে। ভাই উঠে আয় ভাই, সোনা মনা করে অনেক করে বোঝাচ্ছি, চলে আয় ভাই, মা এসে মারবে। ওরা তো খুব ভালোই জানে মারটা খেলে দিদিই খাবে, আমরা তো খাবো না। আর যা কিছু অন্যায় করি দিদির ওপর দিয়ে যায় ঝড়টা। আর ওদের গায়ে দু চার পড়লে তাতে যায় আসে না, ওদের গা সওয়া হয়ে গেছে। ভালো করে ঠিকই। তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিক তাই, ওই নচ্ছার গুলোই। আমার দুটো নচ্ছারই ওখানে মানে হাতাচ্ছে পুকুর পাড়ে জলের মধ্যে, তাল খুঁজছে। অন্ধকারে মানে দেখা যাচ্ছে? অন্ধকারে কালো কালো ছায়ার মতো, মানে কালো কালো ছায়া, মানে অস্পষ্ট। রাতের একটা অন্ধকার একটা আভা থাকে, সেই আভার মধ্যে মনে হচ্ছে না কালো কালো ছায়ার মতো এরকম। আবার আমার হেরিকেনটা আমার হাতে রয়েছে, হেরিকেনে আলো পুরোপুরি পুকুরে পৌঁছচ্ছে না, কিন্তু তবুও ছায়ার মধ্যে দেখছি খুব খুব করে ওরা খুঁজছে জলের মধ্যে, জলের একটা আওয়াজ, গাছপালার আওয়াজ। আমি বুঝতে পারছি ওই নচ্ছার দুটোই ওখানে খুঁজছে, তাল মানে খুঁজছে, হাতাচ্ছে? হাতাচ্ছে। আবার কিছুক্ষণ বাদে মনে হলো আরো বেশ কয়েকজন ওদের সাথে রয়েছে। তখন আমার আর বুঝতে বাকি রইলো না যে ঝুপড়ি বাড়ির থেকেও ওরা চলে এসছে। ওরাও তো শুনতে পাচ্ছে, নিস্তব্ধ রাত, ওই পর্যন্ত আওয়াজে যাচ্ছে, ওরাও চলে এসছে তাল খোঁজার জন্য, নারকেল খোঁজার জন্য। কি পড়লো, ওদেরও তো নিতে হবে। স্বাভাবিক। হ্যাঁ, বাবা মা ঘরে থাকলে অবশ্য আমরা বেরোতে সাহস পেতাম না, তখন ভোর রাত্রে ওরাই এসে নিয়ে চলে যেত। কিন্তু যেহেতু আজকে কেউ নেই আর আমি খিলটা খুলে বিপদে পড়েছি, ওরা সেই সুযোগে নিয়ে পুকুরে হাতাতে চলে গেছে। এবার আমি তো ওদের ডেকে ডেকে কিছুতেই ওরা আমার কথা শুনছে না, সাড়া দিচ্ছে না। এতবার ডাকছি তাও সাড়া দিচ্ছে না। হঠাৎ করে না আমি বললাম, বাবা কিন্তু এসে যাবে, বাবা এসে গেলে কিন্তু ওরা খুব মার খাবি বাবার কাছে। বলতে বলতে আমার হেরিকেনটা যখন হেঁচকা টান মেরে নিয়ে এসছি, ওটা দপ দপ করে জ্বলতে জ্বলতে হঠাৎ দেখি নিভে গেল। আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি এত জোর ভয় পেয়েছি, মনে হচ্ছে আমার দমটাই মনে বন্ধ হয়ে যাবে ভয়ের চোটে। তার মধ্যে দিয়ে একটা বিকট হাসি পুরো ওটাকে, পুরো পুকুরের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে, মানে আমার ওখান থেকে তাল গাছের তলা থেকে শুরু হয়ে পুরো পুকুরের ওখান দিয়ে ঘুরতে ঘুরতে যেন ঝুপড়ির দিকে চলে যাচ্ছে। মানে একটা সেকেন্ডের মধ্যে মনে হলো কি আজ মনে হয় আমার লাস্ট দিন, মনে হয় আজ আর আমি মনে হয় প্রাণে বাঁচতে পারবো না। কিন্তু পর মুহূর্তে মনে হলো এটা অন্য কেউ নয়, এই ঝুপড়ি পাটিগুলোরই মনে হয় কাজ। ওরাই এরকম বিচ্ছিরি বিচ্ছিরি হারকাত করে, যখনই দেখো কোনো না কোনো বদমাইশি করছেই ওরা। ওরাই হেসেছে এটা আমাকে বিদ্রুপ করার জন্য, এই বলে মনকে বুঝলাম। কিন্তু হেরিকেন নিভে গেছে, এবার না আমি এগোতে পারছি না আমি পেছোতে পারছি। ঠিক এরকম সময় হঠাৎ করে আমার বাবার গলার আওয়াজ শুনতে পেলাম, সুপর্ণা বলে এমন জোর চিৎকার করলো। আর তখন আমার ধরে প্রাণটা ফিরে এলো, মনে হলো না মনে যেন লাইফ সেভার কেউ একজন চলে এসেছে। না, এবার আমি আমি চিৎকার করে বলছি, বাবা আমার কোনো দোষ নেই, আমি ওদেরকে মানা করেছি, ওরা আমার কথা শোনেনি, দেখো পুকুর পাড়ে এসে ওরা কিভাবে তাল খুঁজছে। হ্যাঁ, তাড়াতাড়ি নিজের দোষ কাটানোর জন্য চিৎকার করে বাবাকে বলে দিলাম, আমার কোনো দোষ নেই বাবা, ওরা এসে এখানে তাল খুঁজছে, এ দেখো। বাবা আমার গলা শুনতে পেয়ে ঝোপ ঝাড় লাফিয়ে ঝাঁপিয়ে এসে আমার হাতটা ধরেছে। হ্যাঁ, যেই আমার হাত ধরেছে আমি কেঁদে কেটে বাবাকে জড়িয়ে ধরে, বাবা দেখো ওরা কিভাবে তাল খুঁজছে দেখো। ওদেরকে আমি বারবার করে মানা করছি পুকুর ধারে আসতে না, ওরা সেই জোর করে এসে দেখো দেখো ওদেরকে ডেকে তোলো বাবা।
বাবা তুলবে কি, বাবা আমার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, বাবা ওদেরকে নিয়ে চলো, বাবা ওরা অন্যায় করলো, ওরা তো ভাই তো ছোট, ওদেরকে রেখে যাবো না, ওদেরকে নিয়ে চলো। বাবা আমার হাতের ধরে, বাড়িতে চল তুই আগে। টেনে টেনে নিয়ে বারান্দা যখন উঠেছি, দেখি আমার দুটো নচ্ছার আমাদের ঘরের থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, দিদি তাল পেয়েছিস? এটা কেমন মোমেন্ট হলো? ওরা দুজনে যখন বেরোচ্ছিল, আমার ঠাম্মি তখন ওদেরকে ডেকে নিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে দুজনকে খাটের দিকে শুয়ে গল্প শোনাচ্ছিল। তাহলে বাগানে কে দৌড়ালো? বাগানে ওটাই তো হচ্ছে কথা, আমি দৌড়ানোর আওয়াজ পেয়ে ওদের পেছন পেছন ছুটে গেলাম, এবং আমি দেখলাম যে ছায়ার মতো ওরা খুঁজছে, পাশে আরো কয়েকজন এসে খুঁজছে। সেক্ষেত্রে আমি ঘরে এসে ঢুকে দেখি ওরা দুজন ঠাম্মার ঘর থেকে বেরিয়ে গেটের সামনে গিয়ে বলছে, দিদি তাল পেয়েছিস? শুনে আমার না, ওদের দেখে যেমন আনন্দ হচ্ছে, কান্না পেয়ে গেছে, তেমনি মনে হচ্ছে দুটোর মাথা গিয়ে ঠুকে দিই। মানে আমার তখন এত মাথা গরম হয়ে গেছে যে ওরা এখানে কি করে এলো, এটা আমার মাথায় ঢুকছে না। মানে ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেও ব্যাপারটা কিন্তু ইয়ার কি নয়, মানে তাহলে দৌড়ালো কে, বা অন্ধকারে কে ছিল? আমার বাবা মা দুজনেই আমাকে অবিশ্বাস করলো, ভাবলো আমি তালটা করাতে গেছি, ওদের নামে মিথ্যে দোষ দিচ্ছি, কেন ওরা যা কিছু অন্যায় করে সবই তো আমার ঘাড়ের উপর দিয়ে চালায়। এমন একটা পরিস্থিতিতে আমি নিজেই কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না ব্যাপারটা কি হলো। আমার ঠাকুমা যে আমাকে এত ভালোবাসতো, সেও আমাকে বেরিয়ে এসে বলছে, এটা কি হলো, তোর উপর আমরা এত আশা ভরসা করি যে তুই অন্তত পক্ষে নিয়ম মেনে চলিস, তুই কি করলি? ভাইদেরকে আটকানোর জায়গায় তুই নিয়ে চলে গেলি তাল করাতে। আমি ওদের কিছুতেই বোঝাতে পারছি না যে আমি যাইনি, ওরাই গেছে, আর ওদেরকে আমি নিজে চোখে দেখেছি ওখানে গিয়ে হাতাতে। কিন্তু সত্যি বলতে আমার বাবাকেও বিশ্বাস দেওয়াতে পারিনি, আমার ঠাম্মাকেও বিশ্বাস দেওয়াতে পারিনি, আমার মাকেও না। যদিও মায়ের হাতে, মারের হাত থেকে বেঁচে গেছি, বাবা ইশারা করলো, যার জন্য আমি তখনও ভয়ে কাঁপছি, এতটাই কাঁপছি ভয়ে থরথর করে, যে আমার বাবা ইশারা করলো মাকে যে ওকে আর কিছু বলো না। ভয় পাওয়ার মতোই ব্যাপার। মারাত্মক ভয় পেয়েছি, মানে ওতে আমার জীবনও চলে যেতে পারতো। ওই ভয়টা দেখে আমার বাবা ভাবে যাই হোক অন্যায় করেছে, হয়তো করেছে, কিন্তু এত ভয় পেয়েছে ওকে আর, ওর উপর আর শাস্তি দেওয়া দরকার নেই। হ্যাঁ, আর তাছাড়া ঠাম্মা রয়েছে পাশে, ঠাম্মার সামনে মা আমাকে মারতে পারতো না, ঠাম্মা পছন্দ করতো না। মারের হাত থেকে বাঁচলেও কিন্তু সেদিনের ঘটনার থেকে কিন্তু আমি আজও পর্যন্ত বুঝতে পারছি না সেদিন আমার সাথে কি হলো আর কেন হলো। সত্যি একটু অবাক করার মতো বিষয়। রাত্রির প্রায় কম করে 11টা বাজতে যায়, এবার এটা শোনার পর তো রাতে বাড়ি থেকে বেরোতে পারে আমারও একটু চাপ হয়ে যাবে। তবে তোমরা যারা এই ঘটনাটা শুনছো, তারা যদি এটার কোনো ব্যাখ্যা পাও তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তো মানে তারপর থেকে এরকম ঘটনা কি মানে ওই পুকুর পাড়ে আর এরকম কিছু ঘটেছে মানে? তারপর থেকে পুকুর পাড়ে যাওয়ার নামই আমি আর করতাম না। ভাইরা গেলে বাবা মা বুঝবে, ওটা নিয়ে আমার আর মাথা ব্যথা ছিল না, কারণ পুকুর পাড়টা দেখলে আমার ভয় লাগতো, আতঙ্ক লাগতো। স্বাভাবিক স্বাভাবিক, এরকম একটা আতঙ্ক হওয়াই কেন আমি কি স্বাভাবিক। দেখলাম ওটা। হ্যাঁ, আমার বাবা তো বললো সাপে বড় হয়েছে, একদিন গেছে গেছে, তারপর থেকে তা যাচ্ছে না। যথেষ্ট ভাবার মতো একটা ঘটনা। এটাতে কতটা কি ব্যাখ্যা পাবো জানি না, তবে যেমন ফার্স্ট এপিসোডটা সবার ভালো লেগেছিল, আই থিঙ্ক এটাও সবার ভালো লাগবে। আর যারা যারা এটা শুনছে তাদেরকে জানিয়ে দিই যে প্রথম আমরা নতুন কিছু ট্রাই করলাম। মাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সেই ঘটনাটা আমাদের শেয়ার করার জন্য। আমি আশা করছি এই ঘটনাটাও ফার্স্ট এপিসোডের মতো সবার ভালো লাগবে। তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা আছি। আর খুব শীঘ্রই দেখা হবে এরকম আরেকটা এপিসোড নিয়ে। আর আজকে নতুন একটা ট্রাই করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানি। তোমরা যদি পডকাস্টে জয়েন করতে চাও তাহলে আমাদেরকে ফেসবুকে ডিএম করতে পারো, তোমাদের ঘটনা শুনবো আমরা, তারপর তোমাদের সাথে আমরা লাইভ পডকাস্টও শুট করতে পারি। তাহলে এরকম আরো অনেক আড্ডা হইচই নিয়ে আমরা কিন্তু আসবো নতুন এপিসোডের সাথে। প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার রাত আমাদের নতুন এপিসোড আসতে থাকে রাত 10টার সময়। আর স্পটিফাইতে কিন্তু আমরা এখন অ্যাভেলেবল হয়ে গেছি। যথেষ্ট গরম পড়ছে, এই গরমে কিন্তু ব্যালকনিতে বসে হালকা ভাবগীতের ঘটনা শুনতে কিন্তু খারাপ লাগবে না। যারা এখন অ্যালবাম শোনোনি বা স্পটিফাই ইউজ করো, তারা আমাদের অ্যালবামগুলো শুনে নিতে পারো, সবকিছু অ্যাভেলেবল রয়েছে। তাহলে মা অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমাদের পডকাস্টে এসে আমাদেরকে এই ঘটনাটা শোনানোর জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের ভাবনাতীত পরিবার অনেক বড় হোক, সবাই তোমার পরিবারে এসে জয়েন করুক, আমি এই আশীর্বাদই করি তোমাদের। তো তোমরা শুনে নিলে তো, পরিবারে জয়েন না করলে কিন্তু এক্ষুনি জয়েন করে যাও। বেশি কিছু করতে হবে না, লাল সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দাও, দিয়ে পরিবারের সদস্য হয়ে যাও। ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের রেগুলার আপডেট আসতে থাকে, আর এখন ইউটিউব কমিউনিটি পোস্টেও আসতে থাকে, তাই ফলো করতে ভুলো না। ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে বিবরণ দেওয়া আছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ব্যাখ্যা পেলে কমেন্ট করো, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যা কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর।